গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। ভালোবাসার কি কখনো ভাগাভাগি হয়? জানা নেই। যাকে ভালোবাসবো তাকে কি কারোর সঙ্গে শেয়ার করা যায়? জানা নেই। আমার তো মনে হয় না। তোমার কি মনে হয়? অবশ্যই তুমি জানাবে। এছাড়াও স্যাক্রিফাইস, নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে পরবর্তীকালে যখন সংসার আর নেই, যখন মাথা থেকে সমস্ত ঝুট ঝামেলা শেষ হয়ে গিয়েছে, যখন চামড়ায় কোঁচ পড়েছে, তখন কি বিয়ে করা যায়? গল্পের দর্পণে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এইরকমই কিছু গল্প, এইরকমই কিছু কথা আজকের গল্পের মধ্যে রয়েছে। আজকের গল্পের নাম রিহাব। গল্পের দর্পণে আপনাদের সবাইকে বলি যে আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন নিজস্ব communication@gmail.com এই ঠিকানায়। আমার গল্প কেমন লাগছে আপনাদের সেটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন। শুনে নিন আজকের গল্প রিহাব। এই গল্পে যারা কণ্ঠদান করেছেন, গল্প পাঠে এবং প্রজ্ঞার ভূমিকায় নন্দিনী লাহা, রথিন ও অলোকের ভূমিকায় সুদীপ ব্যানার্জি। রিহাব। আমি 56 প্রজ্ঞা। আমার জীবনটা এই সংসারের গণ্ডির মধ্যেই আবদ্ধ। বাবা মার কোল আলো করে আমি প্রথম সন্তান। তারপর আমার ছোট ছোট দুটো ভাই বোন। বাবা তখন স্টেট ট্রান্সপোর্টে কাজ করতেন। সেরকম মাইনেপত্রও ছিল না। মায়ের সঙ্গে 2 দিন অন্তর ঝামেলা লাগতো, কারণ আমার বাবার একটা বদ গুণ ছিল, সেটা হলো অত্যাধিক মদ খাওয়া। প্রতিদিন সেই মদের বোতল আর মাতলামি দেখে দেখেই ছোট থেকে বড় হয়েছি। বাবা মার মধ্যে মারামারি, তারপর ভাতের হাঁড়িতে লাথি মারা, অর্ধেক দিন খেতে না পাওয়া, খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া। আবার পরদিন সকালে উঠে বাবা আমার মাথায় হাত বোলাতো, চুমু খেত, তারপর বেরিয়ে যেত। আচ্ছা, দুটো মানুষের জীবন কিরকম হতে পারে তা আন্দাজ করা বোধহয় কঠিন আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিন হলে আমার মা তৎক্ষণাৎ আমার বাবাকে ডিভোর্স দিয়ে দিত। রাতের বেলা মারধর, ভাতের থালায় লাথি মারা, আর সকালবেলা একেবারে অন্য মানুষ। এটাকেই বোধহয় বলে ভালোবাসা। তাহলে কি আজকের মানুষ ভালোবাসতে জানে না, নাকি ভালোবাসার কদর দিতে জানে না? কি জানি। যাকে এবার কথায় ফিরে যেখানে ছিলাম। আমার পর আমার ভাই সুমন্ত, তারপর আমার বোন নিরুপমা, তারপর আরেক ভাই জয়ন্ত। সুমন্তকে না জানেন, ওই ঠিক টাইমে না ওই সরকারি পোলিও দেয়া হয়নি, তাই সুমন্ত আমাদের প্রতিবন্ধী কোটায় নাম লিখিয়েছিল। ভালো করে হাঁটতেও পারতো না, চলাফেরাও ঠিক মতো করতে পারতো না। কিন্তু আমরা 2 বোন বড় বেশি পুষ্টিগুণ পেয়েছিলাম। সেই জন্য বোধহয় কোনো ভ্যাকসিন ছাড়াই ড্যাং ড্যাং করে আজ আমি 56 বছর বয়সে পদার্পণ করেছি। সুমন্তর একটা সুবিধা ছিল, প্রতিবন্ধী সার্টিফিকেট। এখন সুমন্ত ভালো শিক্ষকতা করে, গানের মাস্টারমশাই। হাঁটতে পারে না, ওই টেরে বেঁকে ক্রাচ নিয়ে যায়, কিন্তু ছাত্রছাত্রীরা খুব ভালো। সরকারি একটা স্কুলে সে চাকরি পেয়েছে। কিন্তু জানেন,
তার পায়ের জন্য না আজকালকার মেয়েরা তাকে রিজেক্ট করে দিয়েছে। তাই অবিবাহিত হয়েই সে জীবন কাটাচ্ছে। আর বাবার লিভারটা মদ খেয়ে খেয়ে পচে গিয়েছিল, তাই বাবার সঙ্গ বেশি দিন পাইনি। কোনো ক্রমে কুতিয়ে কুতিয়ে উচ্চ মাধ্যমিকটা পাশ করে যখন বেরিয়েছি, তখন বাবার মুখে আগুন দিতে হলো। তারপর আমার প্রাইভেট টিউটার, যাকে আমি কাকা বলে ডাকতাম, মুখুজ্জে কাকার জন্যই আমি গ্র্যাজুয়েশনটা কোনো মতে পাশ করতে সক্ষম হয়েছিলাম। অধিকাংশ সময়টাই আমার মায়ের হেঁসেল, ভাইয়ের জামা প্যান্ট, বোনের টিউশন ফি, এই সমস্ত করার জন্য কাজ করতে শুরু করেছিলাম। আর রাতের বেলা মুখুজ্জে কাকার কাছে পড়াশোনা করতাম। অজিত কাকা আমাকে পড়িয়ে তৃপ্ত হতেন। মুখুজ্জে কাকা কাকিমার না জানেন কোনো ছেলে মেয়ে ছিল না, পাড়ার লোকজন তাকে আটকুড়ি বলতো। কিন্তু আমাকে মেয়ের মতো ভালোবাসতেন, আর সেই ভালোবাসাই হয়তো আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছিল। কাকাবাবুর সুপারিশে রাইটার্সে মহিলা সংরক্ষণ কোটায় একটা সরকারি কেরানির চাকরি পেয়েছিলাম। আমার বোন নিরুপমা উচ্চ মাধ্যমিক পাশ করে তার বিয়ে হয়ে গেছে। এখন তার ভরভরন্ত সংসার, একটা বাচ্চাও হয়ে গেছে। ওই বাচ্চাটাই তো এখন মাধ্যমিক দিল। না, আমার কোনোদিন নিরুপমার বাড়িতে যাওয়া হয়নি। জানেন, আমার জীবনটা ঠিক কবিতা সিনেমার মতো। কবিতা সিনেমাটা তো দেখেছেন আপনারা, তাই না? আমার ভীষণ মিল আছে সেই সিনেমার সঙ্গে। আমার অফিস কলিগ রথিন, তাকে খুব ভালোবাসতাম। একদিন রাত্রে জানো, আমার মা মাথার কাছে এসে বসলো। ভাবলাম হয়তো আমাকে আদর করবে, সারাদিন খাটাখাটনি করে এসেছি, হয়তো মাথায় একটু হাত বুলিয়ে দেবে। কিন্তু আমার মা আমার কাছে এসে একটা আবদার করলো। প্রজ্ঞা, একটা জিনিস চাইবো, দিবি? কি জিনিস মা? যা চেয়েছো, যা চাইছো সবই তো পূরণ করবার চেষ্টা করছি। আর কি চাও তুমি? আজ আমি তোর কাছ থেকে অন্য একটা জিনিস চাই, দিবি? আহা, এত ইতস্তত করছো কেন মা? বলো না, কি চাও? সুমন্তর তো ওই রকম অবস্থা, আর জয়ন্তটাকে তো পুলিশ মেরেই ফেললো নকশাল তকমা দিয়ে। আমাদের তো এখন 3 জনের সংসার, রোজগেরে তো তুই একা মা। কিন্তু তুই যদি বিয়ে করে চলে যাস, তাহলে কি হবে রে? আমি জানি রথিন খুব ভালো ছেলে। মা, তুমি জানো? আমি তো তোর মা নাকি? মায়ের চোখকে কি ফাঁকি দেওয়া যায় রে? আমি জানি রথিনকে তুই খুব ভালোবাসিস। তোর কাছে এটাই আবদার, তুই নিরুপমার বিয়েটা রথিনের সঙ্গে দিয়ে দে। তাহলে মা, তুমি এটা কি বলছো মা? রথিন? দেখ, আমি তোর মা। আমি এক মেয়ের কাছে স্বার্থপরের মতো আর একটা মেয়ের জীবন চাইছি। আমি যে হেরে গেছি রে, আমি হেরে গেছি। আমি কি চাই না তোর একটা সংসার হোক, তুই তোর স্বামী সন্তান নিয়ে সুখে ঘরকন্যা কর? কিন্তু আজ আমি স্বার্থপর। আমি খুব ভয় পাচ্ছি রে, যে অভাব দেখেছি আমি সারা জীবন। আজ তুই এই সংসারটাকে মাথায় করে রেখেছিস। আজ অল্প কিছু রেখে সবটা তুই ধরে দিস সংসারের জন্য।
কোনো দিন আমার কাছে খরচের হিসাব চাসনি। মা হয়ে আমি যে তোকে কথাটা বলছি, তুই যদি রথিনকে বিয়ে করে চলে যাস, তাহলে সব টাকাটা তো তুই আমার হাতে দিবি না বল? তখন ওই রথিনের সংসারের মানুষরাও তো চাইবে তুই এই সংসারের জন্য কিছু কর। আমি আর লোকের বাড়ি ঝিগিরি করতে পারবো না রে, আমার আর সে গতর নেই। আমারও তো বয়স হয়েছে, বল। মা, একটা তুচ্ছ বিষয় নিয়ে তুমি এত ভাবছো মা? আমি দেখছি, তুমি ভেবো না মা, আমি রথিনের সাথে কথা বলবো। সেদিন রাত্রে এপাশ ওপাশ করে আমার রাতটা কাটলো। সময়টা রাত কেটে কখন যে ভোর হয়ে গেল। সেদিন স্নান সেরে তাড়াতাড়ি বেরিয়ে দৌড়ালাম অফিসে। হয়তো আজ অন্য দিনের থেকে তাড়াটা বেশি। জানেন, বাসে যেতে যেতে রথিনীর সঙ্গে সেই সব কাটানো মুহূর্তগুলো আমার বারবার মনে পড়ছিল। তাকে বোঝাতে পারবো কিনা, সে নিরুপমাকে গ্রহণ করবে কিনা। কিন্তু রথিন এসে উপস্থিত হলো, বলল, কি হলো প্রজ্ঞা, আজকে এত চিন্তিত? না না, কোথায় চিন্তিত? আমার চোখকে তুমি এড়াতে পারবে না। আচ্ছা রথিন, তুমি আমাকে কতটা ভালোবাসো? প্রমাণ দেখতে চাও? আরে না না, সেটা নয়। প্রমাণ আর কি করে দেখবো বলো? কেন, কি হয়েছে? হঠাৎ এরকম কথা বলছো কেন? রথিন, তোমার সঙ্গে আমার যদি বিয়ে হয়ে যায়, তাহলে তো আমি আমার ঘরে সব টাকা দিতে পারবো না, তাই না গো? কেন কেন দিতে পারবে না? আমরা দুজনে কাজ করছি, আর তোমার সংসারে তুমি টাকা পাঠাবে। আমি জানি তোমার সংসার সম্পূর্ণ তোমার কাজের উপর নির্ভর করে চলছে। সেখানে আমি কখনো মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারি? আমি জানি রথিন, তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু কিন্তু স্ত্রী হিসেবে সংসারের প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে, বলো? আমি বুঝতে পারছি। আমাদের বিয়ের পর আমি হয়তো ভাবছো পাল্টে যাব। না না, আমি একবারের জন্য সে কথা বলছি না। আচ্ছা, তুমি কি বলতে চাইছো সেটা একটু খুলে বলো। রথিন, আমাকে যদি তুমি ভালোবাসো, তাহলে আমার বোন নিরুপমাকে। ছি 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 ছি, আমি কি বিক্রির বস্তু? না না, এইভাবে বলছো কেন? তুমি ভাই এরকম কথা বলছো কেন? আমি তোমাকে ভালোবেসেছি প্রজ্ঞা, জানি জানি, কিন্তু তুমি চাইছো তোমার বদলে তোমার বোনকে আমি গ্রহণ করি, যাকে আমি নিজের বোনের মতো দেখি। তাহলে রথিন, আমাদের ভালোবাসার মনে হয় আজ এখানেই শেষ করতে হবে। মানে? আমি শুধু আমার সংসারের কথা চিন্তা করেছি, এছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করছি না। জানো জানো রথিন, গত রাত্রে আমার মা আমার কাছে এসে ভিক্ষা চেয়েছে তোমাকে আমার বোনের জন্য। আর মাকে এখন কি করে বলি বলো? প্রজ্ঞা, এটা পাগলামি। আমাকে তুমি সাহায্য করো রথিন। প্রজ্ঞা, তুমি পাগল হলে? আমি তোকে মিনতি করছি, আমি তোর পায়ে ধরছি। তুমি আমাকে তোমার প্রেমকে, তোমার সংসারের জন্য, মানে তোমার সংসারের জন্য তুমি আমাকে বলি দিচ্ছ, নিজেও বলি হচ্ছ। ঠিক আছে, আমি কিন্তু ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসা যদি দান হয়, সেই উপযুক্ত দান আমি তোমাকে দেব। তোমার চাহিদা আমি পূরণ করব। নিরুপমাকে আমি কি করব? তার সঙ্গে আজ আর একটা কথা তোমাকে জানিয়ে দিতে চাই।
আমি প্রজ্ঞাকে ভালোবেসেছি, আমি প্রজ্ঞাকে ভালোবাসি। নিরুপমাকে আমি ভালোবাসবো না। নিরুপমার সঙ্গে অভিনয় করে সারা জীবন কাটাবো, আর এর জন্য দায়ী হবে তুমি নিজে। আমি সব কর্তব্য করব, তবু আমার মন থাকবে তোমার কাছে। আর আমি জানবো আমি একজন স্বার্থপর মহিলাকে ভালোবেসেছি, যার কাছে তার সংসারের মূল্যবোধটাই সবচেয়ে বেশি। আমার কোনো মূল্যবোধ নেই তার কাছে, আমার কোনো মূল্যবোধ নেই। আরেকটা মিনতি। বিয়ের দিন পর্যন্ত তোমার আমার সাক্ষাৎ হবে। বিয়ের পর আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি, দয়া করে তুমি দেখতে এসো না। আমি মানতে পারবো না। তুমি এত কঠোর কেন? হয়তো আমি কঠোর। হাসি প্রকাশ। এবার বুঝতে পারছো তো কেন আমি বোনের বাড়ি যাই না সে বিয়ের পর থেকে। মা আর আমি একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছি, সেখানেই উঠে এসেছি। মা এখন ঠিক নেই, মাঝে মাঝেই ভুল বকে। বয়সও হয়ে গেছে, প্রায় 84-85 হলো। রথিনের পর আমার জীবনে কোনো পুরুষ এসেছে বা আসেনি বললে হয়তো ভুল হবে। রথিন চলে যাওয়ার পর মনের মধ্যে একটা হাহাকার, একটা কষ্ট, একটা যন্ত্রণা যেন মনটাকে ছিঁড়ে খুঁড়ে দুটুকরো করে দিচ্ছিল। রথিন তো একা জ্বলেনি, বলো, আমিও তো জ্বলছি, আজও জ্বলে চলেছি। ভয় সব সময় একটা ভয় করে। আবার কোনো সময় মা এসে মিনতি করে বলবে বিয়ে করিস না, আর সেই করতে করতে আর 56 বছর হয়ে গেল। ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল, আমি এখন রাইটার্সে, আর রথিন কোথায় আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। বেশি জানতে গেলে যদি আবার পুরনো জিনিস জেগে ওঠে, তাই আমি আর জানার চেষ্টা করিনি। আমার জীবনেও আরও একটা ভালোবাসার মানুষ এসেছিল, অলোক। জানেন, তার সাথে আমি ভয় মিশতে পারিনি। সেও যে স্মৃতিপটে আসে না এ কথা জোর দিয়ে বলতে পারি না। মাঝে মাঝে কিছু কিছু মুহূর্তে তার কথা মনে পড়ে যায়। না, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ি। আমি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছি 5 বছর চাকরি থাকতে থাকতে। তোমরা হয়তো বলবে হিসেবপত্র ঠিকঠাক সব পেয়েছি কিনা। হ্যাঁ, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, এসব গ্র্যাচুইটি সব ঠিকঠাক পেয়েছি। আসলে অলোকই সব ঠিকঠাক করে দিয়েছে। আজ 1.5 বছর হয়ে গেল অলোকের সঙ্গে দেখা নেই। মাঝে মাঝে মনে পড়ে অলোকের কথা। আসলে বয়সকালে বোধহয় নিঃসঙ্গতা বাড়ে। সারাদিন তো একা একাই থাকি, মায়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিই। মা তো আর বেশি কিছু খেতে পারে না, সব গলা গলা জিনিস খাওয়াতে হয়। এই দেখো, মায়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, দেখি পাশের ঘরে মা ঘুমোলো কিনা।
মা, ও মা, এ কি, মায়ের মায়ের শ্বাসটা পড়ছে না কেন? মা, মা গো, মা, মা গো, ছুটি নিলে মা? যাও, আমি আর কাঁদবো না মা। তুমি তুমি সুখে থাকো মা, তুমি সুখে থাকো। জীবনে তো কোনোদিন সুখ পেলে না মা, আর তোমাকে দোষারোপ করবো না মা। মা গো, আমি তো সুখ পাইনি, তো তোমার জন্যই হয়তো পাইনি মা। মা গো, আমি কি করে এখন একা একা থাকবো মা? না না, আমাকে তো ডাক্তারকে ফোন করতে হবে, সুমন্তকেও জানাতে হবে, নিরুপমাকেও জানাবো। ওরা এলে আসবে, না এলে আসবে না। মায়ের সব কাজ হয়ে গেল। রথিন যখন এসেছিল তখন আমি বাড়িতে ছিলাম না। মুখোমুখি হবার মতো যোগ্যতা বোধহয় আমার নেই। বাবার সময়ে আমি মুখাগ্নি করেছিলাম। মায়ের দেখভালের কোনো দায়িত্বই সুমন্ত নেয়নি, তবু নিয়ম অনুসারে ছেলের মুখাগ্নি করারই রীতি। না, আমিও বাধা দিইনি। যাকে মুখে আগুন দিলে যদি আমার মা বৈতরণী পার হয়ে যায়, তাহলে যাক। জানেন, বহুদিন বাড়ির বাইরে যায়নি। খুব ইচ্ছে হচ্ছে একটু ঘুরে আসতে। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? না, বেশি দূরে যাওয়া হবে না, যাই বরং দার্জিলিং থেকেই ঘুরে আসি। এখন তো আবার ফোনেই সব পাওয়া যায়। কিন্তু ওই যে, আমি না ওইসব ঝটপট করতে পারি না, ওইসব বুকিং টুকিং আমি একদম করতে পারি না। তাই একটা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ট্রাভেল এজেন্ট একটা টিকিট করে দিয়েছে, আমিও বেরিয়ে পড়েছি। ওই যেমন সন্ন্যাসী যেমন লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ে, না, লোটা কম্বল আমি নিইনি। আসলে জানেন তো, আমি ভীষণ শীতকাতুরে, তাই আমার লাগেজটার আমার চেয়ে একটু বেশি ওজনে বড় হয়ে গেছে। চাকা আছে, তাই হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যেতে পারছি। তাছাড়া কুলিও তো আছে। স্টেশন থেকে আমার কুপে আমি একা, একদম একা। কিছুক্ষণ আগে চা হেঁকে গেছে, এক কাপ চা নিয়ে বসে আছি। ওই শক্তিগড় পার হলো মনে হয়, তার মানে এরপর বর্ধমান আসছে। বর্ধমান মানেই মিহিদানা সীতাভোগ। কত যে খেয়েছি, তবে কেন জানি না জানেন, আমার কলকাতার মিহিদানা সীতাভোগই খেতে বেশি ভালো লাগে। ওই যে ওরা সব চাঙারির মধ্যে কিছু লোক সীতাভোগ মিহিদানা নিয়ে দৌড়োদৌড়ি করছে। আসলে বর্ধমান মানেই তো মিহিদানা সীতাভোগ। জানেন, হাসিও পায় এদের দেখলে। তাদের এক একজনের মিহিদানা কতদিনের বাসি যে খেয়ে জানে। কত মাছির মনস্তাপ ওর মধ্যে রোগড়ে আছে জানা নেই। যাই হোক, আমি আমার মতোই থাকি। আচ্ছা, ট্রেনের স্যুপ বোধহয় খুব ভালো শুনেছি, একবার দেখবো নাকি উকি মেরে? না না, ট্রেনটা থেমে আছে তাই নড়বো না। কে বাবা কোথায় আমার জিনিসপত্র নিয়ে চম্পট দেবে? দাদা, আরে দাদা, একটু সরবেন, একটু সরবেন। তুমি? আরে অলোক, তুমি কোথায় যাচ্ছ? আরে আমি তো এনজিপি, তুমি কোথায়? আমিও সেখানে। কোথায় বেড়াতে? যাক, কোথায় ছিলে এতদিন? এই বাড়িতেই ছিলাম, ঘরবন্দি, মায়ের সেবা করছিলাম। তা
এদিক ওদিক কি খুঁজছিলে? ওই না না, কিছু না কিছু না। আজও চুপ করে থাকবে? ওই অলোক, ওই একটা ওই হঠাৎ একটু। কি খাবার ইচ্ছা হয়েছিল? এই, তুমি জানলে কি করে? রথিন চলে যাওয়ার পর তোমার সঙ্গে অনেক দিন ঘর করেছি কিনা কিছুটা হলেও তো চিনি। ঠিক ঠিক। বলো, কি খাবার ইচ্ছা হয়েছিল? ওই ওই একটু স্যুপ খাবার লোভ হয়েছিল আর কি। স্যুপ? আচ্ছা, ট্রেনটা ছাড়ুক, তারপরে ওরা খাবার অর্ডার নিতে আসবে, তখন অর্ডার করছি। বেশ। তা কি করছো এখন? দূর, কিছুই না। তুমি? আমি এখন এই পেনশনের টাকায় চালাচ্ছি আর একাই হাত পোড়াচ্ছি। ওমা, কেন বিয়ে করোনি? তুমি জানো না, এই 60 বছরের বুড়োকে কে বিয়ে করবে? এ তো আর ইংল্যান্ড আমেরিকা নয় যে পয়সার লোভে সুন্দরী রমণীরা চলে আসবে নাচতে নাচতে আর ঘাড়ের ওপর বসে পড়বে, আর আমি কচি খুকুদের। যাকে তুমি এখনো ওই রকমই রয়েছো। বদলানোর প্রয়োজন হয়নি, আর নিজেকে তো বদলাতে পারিনি। তুমি কি পাল্টে গেছো? না। কোথায় যাচ্ছ? জানো, অনেক দিন পর মনে হলো বাইরে একটু বেরিয়ে আসি, একটু পাহাড় দেখার ইচ্ছে হলো। একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়? আরে বলো না, এত ইতস্তত করছো কেন? জানি না কতদিন বাঁচবো। এই পালায় শার্ট। তোমার তো এখন পিছুটান নেই। ও, তুমি কি করে জানলে? মাকে একা রেখে তুমি ড্যাং ড্যাং করে বাইরে বেড়াতে যেতে? হ্যাঁ, একটা কথা বলবো? আরে বলো বলো, নিশ্চিন্তে বলো। আমি কি এখন তোমার সঙ্গী হতে পারি? অলোক, এই বয়সে? তোমার বয়সটাও তো মনে হয় কম হলো না। ঠিক, এখন আমার 56। তাহলে কি এসে গেল? বুড়ো বয়সে তো আর বাচ্চা কাচ্চা করার সম্ভাবনা নেই না। তুমি না সেই একই রয়ে গেলে। চলো, স্যুপ খাবে? খাবো তো। আমার সঙ্গে যাবে? যাব। আমার সঙ্গে থাকবে? থাকবো। আমাকে ভালোবাসবে? বাসবো বাসবো বাসবো। আজ এই মনেতে কি আশা যে জাগে, তুমি আমার আমি তোমারে ভাষা যে জাগে। আজ এ মনেতে কি আশা যে জাগে, তুমি আমার আমি তোমার এ ভাষা যে জাগে। সুর উঠেছে মনে তাই গান যে বাজে, সুর উঠেছে মনে তাই গান যে বাজে। তুমি আমার আমি তোমারে ভাষা যে জাগে, তুমি আমার আমি তোমারে ভাষা যে জাগে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় রাত, তুমি আমার সাথে থেকো হাতে রেখো হাত। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় রাত, তুমি আমার সাথে থেকো হাতে রেখো হাত। কোন জগতে আছি আমি বুঝতে যে না পাই, কোন জগতে আছি আমি বুঝতে যে না পাই। তুমি আমার আমি তোমারে ভাষা যে জাগে, তুমি আমার আমি তোমার এ ভাষা যে জাগে। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়।
ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।